দ্বাদশ শ্রেণীর ভূগোল ক্লাসে আজ আমি পড়াবো মৌসুমী জলবায়ু অঞ্চল সম্পর্কে। প্রথমেই তোমাদের জানতে হবে মৌসুমী জলবায়ু অঞ্চল বলতে কি বোঝো। নিরক্ষরেখার উভয় দিকে গড়ে 10 ডিগ্রি থেকে প্রায় 24 ডিগ্রি অক্ষরেখার মধ্যে শীত ও গ্রীষ্ম ঋতুতে নিয়মিতভাবে দিক পরিবর্তনশীল বায়ুপ্রবাহ নিয়ন্ত্রিত জলবায়ুকে মৌসুমী জলবায়ু বলা হয়। আরবি শব্দ মৌসিন বা মালয়ী শব্দ মনসিন থেকে এই মৌসুমী শব্দের উৎপত্তি হয়েছে। মৌসিন বা মনসিন শব্দের অর্থ হলো ঋতু এবং ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গতি রেখে নির্দিষ্ট দিকে বহমান বায়ুপ্রবাহকেই বলা হয় মৌসুমী বায়ু। আর এই মৌসুমী বায়ু পৃথিবীর যে সমস্ত অঞ্চলে দেখা যায়, বিশেষত নিরক্ষরেখার উভয় দিকে 10 ডিগ্রি থেকে 24 ডিগ্রি অক্ষরেখার মধ্যবর্তী অঞ্চলে, যা ঋতুর পরিবর্তনের সঙ্গে সঙ্গে নিয়মিতভাবে বায়ুপ্রবাহের পরিবর্তন হয়, সেই জলবায়ু অঞ্চলকেই বলা হয় মৌসুমী জলবায়ু অঞ্চল। এবার মৌসুমী জলবায়ু অঞ্চল আর কি কি নামে পরিচিত। মৌসুমী জলবায়ু অঞ্চল 3টি অন্য নামেও পরিচিত হয়ে থাকে। 1 নাম্বার হচ্ছে ক্রান্তীয় পূর্ব প্রান্তিক জলবায়ু। এটা বলা হয় কেন না, ক্রান্তীয় জলবায়ু অঞ্চলে মহাদেশসমূহের বিশেষত পূর্ব প্রান্তের যে দেশগুলি রয়েছে সেই অঞ্চলে মৌসুমী জলবায়ুর প্রভাব অধিক লক্ষ্য করা যায়, তাই একে বলা হয় ক্রান্তীয় পূর্ব প্রান্তিক জলবায়ু। 2 নাম্বার ক্রান্তীয় আর্দ্র ও শুষ্ক জলবায়ু। অপেক্ষাকৃত ক্ষণস্থায়ী আর্দ্র ঋতু ও দীর্ঘস্থায়ী শুষ্ক ঋতু পর্যায়ক্রমে মৌসুমী জলবায়ু অঞ্চলে বিরাজ করে। সাধারণত গ্রীষ্মকালটি হয় আর্দ্র প্রকৃতির এবং শীতকালটি হয় শুষ্ক প্রকৃতির। শীতকাল দীর্ঘস্থায়ী হয় আর আর্দ্র ঋতু অর্থাৎ বর্ষাকাল ক্ষণস্থায়ী হয়, গ্রীষ্মের প্রাধান্যই বেশি থাকে। এই ধরনের জলবায়ু অঞ্চলকে তাই আরেক নামে চিহ্নিত করা হয়, যেটা হচ্ছে ক্রান্তীয় আর্দ্র ও শুষ্ক জলবায়ু অঞ্চল। 3 নাম্বার হচ্ছে ভারতীয় প্রকৃতির জলবায়ু বা ভারতীয় আদর্শের জলবায়ু। এই মৌসুমী জলবায়ুর প্রভাব বিশেষত ভারতীয় উপমহাদেশে সর্বাধিক পরিলক্ষিত হয়, তাই মৌসুমী জলবায়ুকে বলা হয় ভারতীয় প্রকৃতির জলবায়ু। এবার এই মৌসুমী জলবায়ু অঞ্চলের অবস্থান অর্থাৎ মৌসুমী জলবায়ু অঞ্চল কোথায় কোথায় পৃথিবীর দেখা যায়, এটাকে দুভাবে আলোচনা করা যেতে পারে। প্রথমত হচ্ছে অক্ষাংশের ভিত্তিতে মৌসুমী জলবায়ুর বন্টন বা অবস্থান, আর দ্বিতীয়ত হচ্ছে অঞ্চলের ভিত্তিতে মৌসুমী জলবায়ুর অবস্থান বা বন্টন। অক্ষাংশগত অবস্থান একটু আগেই বললাম যে নিরক্ষরেখার উভয় দিকে 10 ডিগ্রি অক্ষাংশ থেকে বিশেষত 24 ডিগ্রি অক্ষাংশ পর্যন্ত, কখনো কখনো 30 ডিগ্রি অক্ষাংশ পর্যন্ত এই মৌসুমী জলবায়ুর অবস্থান লক্ষ্য করা যায়। এবার অঞ্চলের ভিত্তিতে কিভাবে আলোচনা করবে, বিভিন্ন মহাদেশের মধ্যে বিভিন্ন দেশ রয়েছে যা এই অক্ষাংশগত অবস্থানের মধ্যেই বিরাজ করছে, সেখানে সেখানে এই মৌসুমী জলবায়ু অঞ্চল দেখা যায়। প্রথমত হচ্ছে যেমন এশিয়া মহাদেশ। দেখো, এশিয়া মহাদেশের ভারত, বাংলাদেশ, উত্তর শ্রীলঙ্কা, মায়ানমার, থাইল্যান্ড, লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম, পূর্ব দক্ষিণ পূর্ব চীন, তাইওয়ান, উত্তর দক্ষিণ কোরিয়া, জাপান, পশ্চিম ফিলিপাইন্স, এই অঞ্চলগুলিতে মৌসুমী জলবায়ু অঞ্চল দেখা যায়। বিশেষত এখানে বলে রাখি যে এশিয়া মহাদেশের অন্তর্গত এই যে দেশগুলির কথা বললাম, এখানেই মৌসুমী জলবায়ুর আদর্শ অবস্থা লক্ষ্য করা যায়। পৃথিবীর অন্যান্য মহাদেশগুলিতেও মৌসুমী জলবায়ু দেখা যায়, কিন্তু ততটা আদর্শভাবে পরিলক্ষিত হয় না। এই অঞ্চলটি হচ্ছে আদর্শ মৌসুমী জলবায়ুর অবস্থান। দ্বিতীয়ত হচ্ছে আফ্রিকা মহাদেশ। আফ্রিকা মহাদেশের মধ্যে নাইজেরিয়া, গিনি, সিয়েরা লিওন, লাইবেরিয়া, কোট ডিভিয়ার, মাদাগাস্কার দ্বীপের পশ্চিম অংশ, এই অঞ্চলগুলিতে মৌসুমী জলবায়ু দেখা যায়। তৃতীয়ত হচ্ছে ওশিয়ানিয়া। অস্ট্রেলিয়ার উত্তরাংশে উপকূল সংলগ্ন যে অঞ্চলগুলি রয়েছে, এখানে সাধারণত মৌসুমী জলবায়ু দেখা যায়। পরে হচ্ছে উত্তর আমেরিকা মহাদেশ। উত্তর আমেরিকা মহাদেশের মধ্যে উত্তর আমেরিকার বিশেষত দক্ষিণ অংশের পূর্ব উপকূল, পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের পুয়ের্তো রিকো ও ডোমিনিকান প্রজাতন্ত্রে
মাদাগাস্কারের পশ্চিম দিকে এই মৌসুমি জলবায়ু মাদাগাস্কার আফ্রিকা, উত্তর ডোমিনিকান প্রজাতন্ত্র, এই অঞ্চলগুলিতে এই মৌসুমি জলবায়ু অঞ্চল দেখা যায়। আর এবার হচ্ছে দক্ষিণ আমেরিকা। দক্ষিণ আমেরিকার কোথায় কোথায় দেখা যাচ্ছে এবার বলছি, শোনো। যেমন দক্ষিণ আমেরিকা মহাদেশের উত্তর পশ্চিম দিকে ভেনিজুয়েলার অরিনোকো নদীর মোহনা থেকে গিয়ানা, সুরিনাম, ফ্রেঞ্চ গিয়ানা, উত্তর পূর্ব ব্রাজিল পর্যন্ত এই মৌসুমি জলবায়ু লক্ষ্য করা যায়। তাহলে অল্প বিস্তর সকল মহাদেশে এই মৌসুমি জলবায়ু দেখা যাচ্ছে। উত্তর আমেরিকা বললাম, দক্ষিণ আমেরিকা বললাম, আফ্রিকা বললাম, এশিয়া বললাম, ওশিয়ানিয়া বললাম। এই মহাদেশগুলোতে তাহলে বিভিন্ন দেশের বিভিন্ন অঞ্চলে এই মৌসুমি জলবায়ু লক্ষ্য করা যায়। সেকেন্ডলি বলবো এবার মৌসুমি বায়ুর উৎপত্তি বিষয়ে। মৌসুমি বায়ুর উৎপত্তি সম্পর্কে বহু তত্ত্বের অবতারণা করেছেন বহু ভৌগোলিক, কিন্তু কোনো তত্ত্বই সর্বতোভাবে গৃহীত হয়নি এখনো অবধি। সর্বাধুনিক যে তত্ত্বটি রয়েছে সেই তত্ত্বটি হচ্ছে জেট স্ট্রিম তত্ত্ব। এই জেট স্ট্রিম আমি আগে ক্লাস নিয়েছি, সেখানে জেট স্ট্রিমের প্রভাব মৌসুমি বায়ুর উপর সেটা সামান্যভাবে আলোচনা করেছি। আজকে এখানে আলোচনা করার চেষ্টা করব। প্রথমত যে তত্ত্বগুলি পূর্বে প্রচলিত ছিল সেগুলি সম্পর্কে আলোচনা করছি। দেখো, প্রথমত একটা তত্ত্ব হচ্ছে প্রথাগত তাপীয় ধারণা, বা ইংরেজিতে বলা হয় ক্লাসিক্যাল থার্মাল কনসেপ্ট। ইংরেজ আবহবিদ এডমন্ড হ্যালি এই তত্ত্বটি 1626 সালে প্রকাশ করেন। তার মতে স্থলভাগ আর জলভাগের মধ্যে বিভিন্ন ঋতুতে তাপের পার্থক্য হয়। কারণ আমরা জানি যে স্থলভাগ আর জলভাগের তাপগ্রাহিতা হচ্ছে ভিন্ন প্রকৃতির। একই পরিমাণ সূর্যের আলো পেলেও স্থলভাগ যতটা উত্তপ্ত হয় জলভাগ কিন্তু ততটা উত্তপ্ত হতে পারে না, কারণ স্থলভাগের তাপগ্রাহিতা কম, অল্প পরিমাণের তাপ গ্রহণ করে স্যাচুরেটেড হয়ে যায়, সম্পৃক্ত হয় এবং অতিরিক্ত তাপ বিকিরিত করে, ফলে উত্তাপ বেশি অনুভূত হয়। জলভাগের ক্ষেত্রে তাপগ্রাহিতা বেশি, জলভাগ অধিক পরিমাণ তাপ গ্রহণ করতেই থাকে, কিন্তু উত্তাপটা অনুভূত হয় না। এই বিভিন্ন ঋতুতে ধরো গ্রীষ্মকালে একরকম তাপ পাবে স্থলভাগ জলভাগ, আবার শীতকালে একরকম তাপ পাবে স্থলভাগ জলভাগ, যেখানে পাশাপাশি অবস্থান করছে। আর এই পাশাপাশি অবস্থানযুক্ত যে অঞ্চলগুলি স্থলভাগ আর জলভাগ, সেখানে বৈষম্যমূলক তাপের পার্থক্য ঘটে, ঋতুগত কারণেও তাপের পার্থক্য ঘটে, আর তার ফলে কিন্তু মৌসুমি বায়ু প্রবাহের উৎপত্তি হয়। শীতকালে কি হয়, এশিয়া মহাদেশে যে সুবিশাল স্থলভাগ রয়েছে সেখানে তাপ কম থাকার জন্য শক্তিশালী উচ্চচাপ কেন্দ্রের সৃষ্টি হয়, আর এশিয়া মহাদেশকে ঘিরে রয়েছে যে জলভাগ অর্থাৎ ভারত মহাসাগর, আরব সাগর, বঙ্গোপসাগর, এই জলভাগের ওপর সৃষ্টি হয় দুর্বল নিম্নচাপ, আর তার ফলে স্থলভাগের ওপর থেকে বায়ু ওই নিম্নচাপের দিকে চাপের সমতা রক্ষা করার জন্য ছুটে যায়, যা উত্তর পূর্ব মৌসুমি বায়ুর উৎপত্তির প্রধান কারণ। আর গ্রীষ্মকালে কি হয়, এশিয়ার স্থলভাগের ওপর বিশাল নিম্নচাপের সৃষ্টি হয়, সেটি গভীর নিম্নচাপের সৃষ্টি হয়, আর জলভাগের ওপর থাকে ঠিক সেই সময় উচ্চচাপ। এবার জলভাগের উচ্চচাপযুক্ত অঞ্চল থেকে স্থলভাগের নিম্নচাপযুক্ত অঞ্চলের দিকে বায়ু চাপের সমতা রক্ষা করার জন্য ছুটে আসে, যা দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর জন্ম দেয়। এইভাবে ক্লাসিক্যাল থার্মাল কনসেপ্টে বলা হয়েছে যেখানে স্থলভাগ এবং জলভাগ পাশাপাশি অবস্থান করছে, তাদের বৈষম্যমূলক তাপের কারণেই মৌসুমি বায়ুর উৎপত্তি হয়। এবার গ্রীষ্মকালে এক ধরনের মৌসুমি বায়ু হয় যার নাম দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু, আর শীতকালে অন্য ধরনের মৌসুমি বায়ু হয় যার নাম হচ্ছে উত্তর পূর্ব মৌসুমি বায়ু। এবার সেকেন্ড তত্ত্বটি হচ্ছে বায়ু বলয়ের স্থান পরিবর্তন বা ফনের তত্ত্ব, ফন কনসেপ্ট। এখানে কি বলা হয়েছে যে গ্রীষ্মকালে উত্তর গোলার্ধে চাপ বলয়ের সীমা পরিবর্তিত হয়, অর্থাৎ যখন গ্রীষ্মকাল চলে উত্তর গোলার্ধ সূর্যের দিকে ঝুঁকে থাকে, চাপ বলয়গুলো
সবই কিন্তু উত্তর দিকে 10 ডিগ্রি করে সরে যায়। এর ফলে ধরো নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের যেখানে অবস্থান, সেই নিম্নচাপ বলয়টি একটু 10 ডিগ্রি উত্তর দিকে সরে এলো। কর্কটীয় উচ্চচাপ বলয়ের যেখানে অবস্থান, সেখান থেকে কর্কটীয় উচ্চচাপ বলয় 10 ডিগ্রি উত্তর দিকে সরে আসে। এবার এই দুটি চাপ বলয়ের মাঝে আবার প্রবাহিত হয় একটি নিয়ত বায়ু প্রবাহ, যার নাম হচ্ছে আয়ন বায়ু। কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে উত্তর পূর্ব আয়ন বায়ু প্রবাহিত হয়। তাহলে উত্তর পূর্ব আয়ন বায়ুর যেটি প্রকৃত অবস্থান প্রবাহের, সেই প্রবাহ অবস্থান থেকে সে উত্তর দিকে কিছুটা সরে আসতে বাধ্য হয়। ফলত কি হয়, যে উত্তর পূর্ব আয়ন বায়ু শুধুমাত্র প্রকৃত অবস্থান অনুযায়ী উত্তর গোলার্ধেই অবস্থান করত, সেই উত্তর পূর্ব আয়ন বায়ু উত্তর দিকে অবস্থান করছে, কিন্তু যেটা দক্ষিণ পূর্ব আয়ন বায়ু, সেই দক্ষিণ পূর্ব আয়ন বায়ু অর্থাৎ মকরীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে যে প্রবাহিত আয়ন বায়ুটি দক্ষিণ পূর্ব আয়ন বায়ু, তা এই চাপ বলয়ের সীমা পরিবর্তনের কারণে নিরক্ষরেখা পর্যন্ত যার অবস্থান ছিল সেটা নিরক্ষরেখা অতিক্রম করে একটু উত্তর দিকে সরে আসতে বাধ্য হয়। ফলত কি হয়, এবার দেখো দক্ষিণ পূর্ব আয়ন বায়ু যতক্ষণ দক্ষিণ গোলার্ধে প্রবাহিত হচ্ছিল, ফেরেলের সূত্র অনুসারে তা কিন্তু বাম দিকে বেঁকে প্রবাহিত হচ্ছিল। ফলে সেটা পূর্ব থেকে পশ্চিম দিকে যাচ্ছিল, তাই তার নাম ছিল দক্ষিণ পূর্ব আয়ন বায়ু। কিন্তু চাপ বলের সীমা পরিবর্তনের কারণে যখনই তা উত্তর দিকে সরে এলো, তখন দক্ষিণ পূর্ব আয়ন বায়ু নিরক্ষরেখা অতিক্রম করতে বাধ্য হচ্ছে, আর নিরক্ষরেখা অতিক্রম করলেই সেটা হয়ে যাচ্ছে উত্তর গোলার্ধ, আর উত্তর গোলার্ধে এসে গেলে তখন তা হয়ে যাচ্ছে ফেরেলের সূত্র অনুসারে ডান দিকে বাঁকতে বাধ্য। ফলে যেটা যাচ্ছিল পূর্ব থেকে পশ্চিম দিকে, সেটা হঠাৎ করে নিরক্ষরেখা অতিক্রম করার সঙ্গে সঙ্গে টার্ন নিয়ে নেয় এবং সেটা পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হতে বাধ্য হয়। দক্ষিণ পূর্ব আয়ন বায়ু তখন হয়ে যায় দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। ঠিক আছে, আর এইভাবে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর জন্ম হয় ফনের তত্ত্ব অনুসারে। মৌসুমি বায়ুর উৎপত্তি সংক্রান্ত নেক্সট যে তত্ত্বটি হচ্ছে, সেটি হচ্ছে কোটেশ্বরম প্রদত্ত তিব্বত মালভূমির তাপীয় প্রভাব তত্ত্ব বা টিবেটিয়ান প্ল্যাটু অ্যাজ এ হট চিমনি অর হিট আইল্যান্ড কনসেপ্ট অফ কোটেশ্বরম। এটাতে কি বলা হচ্ছে, 1951 থেকে 53 সালে আবহবিদ পি কোটেশ্বরম ভারতীয় উপমহাদেশে মৌসুমি বায়ুর উৎপত্তি এবং তার কারণ ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন, তিব্বত মালভূমি একটি তপ্ত চিমনি বা উত্তপ্ত দ্বীপের মতো এফেক্ট করে মৌসুমি বায়ুর উৎপত্তির ক্ষেত্রে, এবং তিব্বত মালভূমির এই তাপীয় প্রভাব ভারতীয় উপমহাদেশে মৌসুমি বায়ুকে সচল রাখতে সাহায্য করে। ভারতীয় উপদ্বীপের প্রায় উত্তর সীমান্তে অবস্থিত, গড়ে প্রায় 4000 মিটার উঁচু এবং পশ্চিম দিকে 600 কিলোমিটার, পূর্ব দিকে 1000 কিলোমিটার পর্যন্ত প্রশস্ত তিব্বত মালভূমিতে প্রচুর উত্তাপের সৃষ্টি হয় গ্রীষ্মকালে। বিশেষত এতটা উঁচুতে অবস্থান করার কারণে ঘনীভবনের ফলে বাতাস থেকে প্রচুর লিনতাপ এই অঞ্চলে এসে জমা হয় এবং এর সঙ্গে ইন্দ্রিয়গ্রাহ্য তাপমাত্রা মিশে এই মালভূমিটি একটি উত্থিত তাপদ্বীপ বা হিট আইল্যান্ড রূপে পরিণত হয়। অধিক উচ্চতার কারণে এখানে যে তাপজনিত পরিচলন স্রোতের সৃষ্টি হয়, তা ভারতীয় উপমহাদেশে সৃষ্ট পরিচলন স্রোত অপেক্ষা অনেক বেশি শক্তিশালী। ফলে কি হয়, তিব্বত মালভূমির উপর বায়ুর ঊর্ধ্বগমন ঘটে। বায়ুমণ্ডলে 9 থেকে 12 কিলোমিটার উচ্চতায় একটি প্রতীপ ঘূর্ণবাতের সৃষ্টি হয় এবং এই সকল বিষয়গুলি মৌসুমি বায়ুকে ভারতবর্ষে সচল রাখতে সহায়তা করে। এটি হচ্ছে তাপীয় প্রভাব তত্ত্ব। এবার লাস্ট যে তত্ত্বটি বলবো, জেট স্ট্রিম তত্ত্ব। জেট স্ট্রিম তত্ত্ব মৌসুমি বায়ুর উৎপত্তির একেবারে আধুনিক মতবাদ এবং এই জেট স্ট্রিম তত্ত্ব অনুযায়ী বলা হয়, জেট স্ট্রিম সম্পর্কে আমি আগে জেট স্ট্রিমের ক্লাস আলোচনা করেছি, সেখানে জেট স্ট্রিম বিষয়টি সম্পর্কে আলোচনা করেছি। আজ মৌসুমি বায়ুর উৎপত্তিতে এই জেট স্ট্রিমের কী ভূমিকা সেটি বলবো। ভারতীয় উপমহাদেশে মৌসুমি বায়ুর উৎপত্তি প্রসঙ্গে
সঙ্গে এই আধুনিকতম তত্ত্ব হলো এই জেট স্ট্রিম তত্ত্ব, যেটাকে বলা হয় এনসো তত্ত্ব। এই তত্ত্বে বলা হয়েছে যে উত্তর গোলার্ধে গ্রীষ্মকালে নিরক্ষরেখা সংলগ্ন অঞ্চলে পূর্ব পশ্চিমে বিস্তৃত একটি ওয়াকার কক্ষ আছে। এই ওয়াকার কক্ষগুলির সঙ্গে এল নিনো, দক্ষিণ দোলন এবং মৌসুমি বায়ুপ্রবাহের সম্পর্ক আছে। এই ওয়াকার কক্ষ যে বছরে স্বাভাবিক পরিচালন ক্রিয়ার মাধ্যমে বায়ুপ্রবাহকে সক্রিয় রাখে সেই পর্বকে বলা হয় ওয়াকার কক্ষের স্বাভাবিক বা শক্তিশালী অবস্থা। এই পর্যায়ে পূর্ব পশ্চিমে 4টি বৃহৎ নিম্নচাপ বিশিষ্ট ওয়াকার কক্ষ দেখা যায়, যেটি হচ্ছে আমাজন অঞ্চল, দ্বিতীয় হচ্ছে মধ্য আফ্রিকা, তৃতীয় ভারত, চতুর্থত হচ্ছে ইন্দোনেশিয়া। ফলে এই 4টি অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত হয়। ভারতে মৌসুমি বায়ুর প্রভাবে স্বাভাবিক সময়ে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর আগমন ঘটে। আর এই সময় 4টি নিম্নচাপ কক্ষের পাশাপাশি 3টি উচ্চচাপ কক্ষেরও সৃষ্টি হয়, যা মৌসুমি বায়ুকে সচল রাখতে সাহায্য করে। আর এই উচ্চচাপ কক্ষগুলি জলভাগের ওপরে হয় পূর্ব প্রশান্ত মহাসাগর, পশ্চিম ভারত মহাসাগর ও দক্ষিণ আটলান্টিক মহাসাগর। তাহলে যে বছর ওয়াকার কক্ষ স্বাভাবিকভাবে অবস্থান করে, যে বছর উচ্চচাপ এবং নিম্নচাপ কক্ষগুলি স্বাভাবিক থাকে, সে বছর দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর আগমন ক্ষেত্রেও এটা সহজ হয়। বিপরীত দিকে ওয়াকার কক্ষগুলি এক এক বছর দুর্বল হয়ে পড়ে, অর্থাৎ দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় এলাকায় দক্ষিণ পূর্ব আয়নবায়ু ব্যাহত হয় এবং পেরুর উপকূলে উষ্ণ সমুদ্র স্রোত এল নিনো দেখা দেয়। যে বছর এল নিনো দেখা দেয় সেই পর্বকে বলা হয় ওয়াকার কক্ষের দুর্বল অবস্থা। এবার এল নিনো কেন হয়, এল নিনো ক্লাসে এটা একটা বিশাল ব্যাপার, সেটা আবার এল নিনোর ক্লাসে আলোচনা করে রেখেছি, আজকে আর এসব নিয়ে বলবো না। তাহলে এটা মনে রাখো, যে বছর এল নিনো হয় সেই বছর ওয়াকার কক্ষগুলি দুর্বল হয় এবং এই পর্যায়ে 4টির পরিবর্তে 5টি নিম্নচাপ বিশিষ্ট ওয়াকার কক্ষ দেখা যায়। এবং স্বাভাবিক অবস্থায় যে ওয়াকার কক্ষগুলিতে নিম্নচাপ থাকে দুর্বল অবস্থায়, সেখানে উচ্চচাপের সৃষ্টি হয় এবং দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বায়ুর চাপ ও তাপের এই যে পরিবর্তন, একে দক্ষিণ দোলন বলা হয় বা সাউদার্ন অসিলেশন বলা হয়। এর প্রভাবে ভারতীয় উপমহাদেশে নিম্নচাপের পরিবর্তে গ্রীষ্মকালে কখনো কখনো উচ্চচাপের পরিস্থিতি তৈরি হয়। সেক্ষেত্রে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু দেরিতে আসে, দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টিপাত কম হয় এবং খরা পরিস্থিতির উদ্ভব হয়। তাহলে এইভাবে এনসো তত্ত্ব দ্বারাও কিন্তু মৌসুমি বায়ুর উৎপত্তির বিষয়টিকে আলোচনা করা যেতে পারে। এক্ষেত্রে সবই একসাথে যুক্ত রয়েছে। কি কি রয়েছে? ওয়াকার কক্ষ রয়েছে, দক্ষিণ দোলন রয়েছে, এল নিনো রয়েছে। এই সমস্ত বিষয়গুলি কিন্তু মৌসুমি বায়ু প্রবাহের সঙ্গে সম্পর্কযুক্ত। মৌসুমি প্রবাহের আগমনকে বা মৌসুমি প্রবাহের অনিশ্চয়তাকে সুনির্দিষ্ট করে এই বিষয়গুলি বা এই এনএসও তত্ত্বটি। তাহলে মৌসুমি বায়ুর উৎপত্তি সংক্রান্ত এই জেট স্ট্রিম তত্ত্বটি হচ্ছে সর্বাপেক্ষা আধুনিক তত্ত্ব। এবার আলোচনা করব মৌসুমি জলবায়ুর বৈশিষ্ট্যগুলি সম্পর্কে। মৌসুমি জলবায়ুর বৈশিষ্ট্য আমি এখানে 4টে পয়েন্ট করেছি। দেখো, প্রথমত হচ্ছে ঋতু পর্যায়। মৌসুমি জলবায়ু একটি ঋতুগত বায়ুপ্রবাহ এবং ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই বায়ুপ্রবাহ দিক প্রবাহের পরিমাণ কিন্তু পরিবর্তিত হয়। এবার ঋতুগুলো কি কি, ঋতু পর্যায়গুলো কি কি? এখানে দেখা যায় বিশেষত গ্রীষ্মকাল, বর্ষাকাল, শরৎকাল এবং শীতকাল। গ্রীষ্মকালটি হচ্ছে মার্চ থেকে মে মাস পর্যন্ত। সেই সময় বায়ু উষ্ণ থাকে, শুষ্ক থাকে, এই সময়টাকে বলা হয় গ্রীষ্মকাল। এই সময় নিম্নচাপ স্থলভাগের ওপর গভীর হতে শুরু করে। এবার হচ্ছে বর্ষাকাল। বর্ষাকাল হচ্ছে জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত। এই স্থলভাগে সৃষ্ট নিম্নচাপের দ্বারা আকৃষ্ট হয়ে জলভাগ থেকে জলীয় বাষ্পপূর্ণ বায়ু স্থলভাগের দিকে ছুটে আসে এবং তা বাধাপ্রাপ্ত হয় এবং বৃষ্টিপাত ঘটাতে সাহায্য করে। এতে জলীয় বাষ্প বেশি থাকে বলে বৃষ্টিপাত বেশি হয়। এই সময়কালকে বলা হয় বর্ষাকাল। এবার হচ্ছে শরৎকাল। অক্টোবর মাস থেকে নভেম্বর মাস পর্যন্ত, এই যে এখন যে সময়টা চলছে, এই সময়টা হচ্ছে শরৎ ঋতু। এই সময় আর্দ্র ঋতুর নির্গমন হয় আর শীতল ঋতুর আগমন ঘটে। অর্থাৎ বর্ষাকালটা ধীরে ধীরে
দূরীভূত হয় আর শীতকালটা ধীরে ধীরে আসতে শুরু করে। এই দুইয়ের সন্ধিক্ষণের যে সময়টা সেটাই হচ্ছে শরৎকাল। এবার হচ্ছে শীতকাল। শীতকাল হচ্ছে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত হচ্ছে শীতকাল। এই শীতকাল শুষ্ক ঋতু আর শীতের পরিমাণটাও এই সময় বেশি থাকে। এই সময় বৃষ্টিপাত বিশেষভাবে হয় না, কিন্তু কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে স্থানীয় কোনো কারণে ঘটে থাকে। এই সময়টাকে বলা হয় শুষ্ক শীত ঋতু বা শীতকাল। তাহলে প্রথম বৈশিষ্ট্য হলো ঋতু পর্যায়। এই ঋতুগুলি মৌসুমে অধ্যুষিত অঞ্চল, বায়ু অধ্যুষিত অঞ্চলে দেখা যায়। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে উষ্ণতা সংক্রান্ত বৈশিষ্ট্য। তাহলে যেহেতু ঋতু পরিবর্তিত হয়, বিভিন্ন ঋতুতে কিন্তু উষ্ণতার পরিবর্তনও কিন্তু ঘটে থাকে। যেমন গ্রীষ্মকালীন উষ্ণতা। গ্রীষ্মকালীন গড় উষ্ণতা 21 থেকে 32 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত হয়ে থাকে। কোথাও কোথাও তা 35 ডিগ্রি, 40 ডিগ্রি, এমনকি 45 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত উঠে যায়। এবার শীতকালীন উষ্ণতা। শীতকালীন গড় উষ্ণতা 11 থেকে 22 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে থাকে। তবে স্থান বিশেষে উচ্চ অঞ্চলে কিন্তু উষ্ণতা কোথাও কোথাও হিমাঙ্কের নিচেও নেমে যায়। এবার হচ্ছে উষ্ণতার প্রসর। উষ্ণতার প্রসর কি হয়? উষ্ণতার একটা বিশাল পার্থক্য রয়েছে শীত আর গ্রীষ্মের মধ্যে, তাহলে উষ্ণতার প্রসরও বেশি হবে। বার্ষিক উষ্ণতার প্রসর হচ্ছে 2 থেকে 11 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত হয়ে থাকে। তাপপ্রবাহ। তাপপ্রবাহ একটা পয়েন্ট যেখানে কোনো কোনো অঞ্চলে স্থলভাগে নিম্নচাপের পরিমাণ এতটাই প্রবল হয়ে যায় যে স্থানীয়ভাবে কিছু তাপপ্রবাহ দেখা যায়। যেমন উত্তর ভারতে যে তাপপ্রবাহ, শুধু উত্তর ভারতই না, উত্তর ভারত, পাকিস্তান এই অঞ্চলে দিনের বেলায় যে তাপপ্রবাহ দেখা যায় তাকে বলা হয় লু বায়ু। ঠিক আছে, লু বায়ু একটা তাপপ্রবাহের উদাহরণ। এই তাপপ্রবাহ স্থলভাগের ওপর লক্ষ্য করা যায় মৌসুমি বায়ু অধ্যুষিত অঞ্চলে। আর নেক্সট পয়েন্ট হচ্ছে উষ্ণতম স্থান। এশিয়ার উষ্ণতম স্থান হচ্ছে পাকিস্তানের জেকোবাবাদ। এটি হচ্ছে এশিয়ার উষ্ণতম স্থান। এখানে গ্রীষ্মকালের গড় উষ্ণতা 55 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত রেকর্ড করা হয়েছে। এই পোর্শনটা থেকে তাহলে উষ্ণতা সংক্রান্ত যে বৈশিষ্ট্যগুলি রয়েছে সেখান থেকে একটা আলাদা জিনিস বললাম, সেটা হচ্ছে তাপপ্রবাহ লু। এই লুটি আলাদা করে 2 নম্বরের কোশ্চেনেও দিতে পারে। সাধারণত গ্রীষ্মকালে মে জুন মাসে এই লু প্রবাহিত হয় উত্তর বা উত্তর পশ্চিম ভারতে। প্রখর মধ্যাহ্ন সূর্যকিরণে ভূপৃষ্ঠ যখন প্রচণ্ড উত্তপ্ত হয়ে যায় তখন গভীর নিম্নচাপের সৃষ্টি হয় এবং দুপুরের দিকে শোঁ শোঁ শব্দ করে উষ্ণ বায়ু মাঝারি গতিবেগে প্রবাহিত হতে শুরু করে, যাকে লু বলা হয়। একে তাপপ্রবাহ রূপে চিহ্নিত করা হয়। এই লু প্রবাহের কারণে পার্শ্ববর্তী অঞ্চলেও তাপমাত্রা প্রচণ্ডভাবে বৃদ্ধি পায়। দুপুর থেকে বিকেল পর্যন্ত এই বায়ু প্রবাহিত হয়। লু হচ্ছে উষ্ণ শুষ্ক বায়ু যা জীবনহানি পর্যন্ত ঘটাতে পারে। ঠিক আছে, এতটাই গরম হয় এই লু তাপপ্রবাহটি। এবার হচ্ছে বায়ুচাপ ও বায়ুপ্রবাহ সংক্রান্ত বৈশিষ্ট্যগুলি সম্পর্কে বলবো। দেখো, গ্রীষ্মকাল আর শীতকালে ভিন্ন প্রকার বায়ুচাপ লক্ষ্য করা যায় স্থলভাগ এবং জলভাগে। যখন গ্রীষ্মকাল চলে তখন স্থলভাগে সূর্যের উত্তরায়ণ হয়, স্থলভাগের ওপর গভীর নিম্নচাপ সৃষ্টি হয়, সে সময় জলভাগের ওপর উচ্চচাপের সৃষ্টি হয়। আর তখন বায়ুপ্রবাহ কীরকম হয়? বায়ুপ্রবাহ হবে জলভাগ থেকে স্থলভাগের দিকে। ঠিক আছে, এবার শীতকালীন বায়ুচাপটা কেমন হয়? শীতকালে সূর্যের দক্ষিণায়নের সময় সাধারণত আমাদের পৃথিবীতে স্থলভাগ জলভাগের যা অবস্থান তাতে জলভাগের দিকে সূর্যের আলো বেশি পতিত হয়, ফলে জলভাগের ওপর শীতকালে হয়ে যায় নিম্নচাপ আর স্থলভাগের হয়ে যায় উচ্চচাপ। এর ফলে বায়ু প্রবাহ কিন্তু পরিবর্তিত হয়। সেই সময় স্থলভাগ থেকে আবার জলভাগের দিকে বায়ু প্রবাহিত হতে দেখা যায়। আর এই পরিবর্তন অনুসারে দুটো নামে চিহ্নিত করা হয়। গ্রীষ্মকালের মৌসুমি বায়ুকে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু আর শীতকালের মৌসুমি বায়ুকে উত্তর পূর্ব মৌসুমি বায়ু বলা হয়ে থাকে। এছাড়াও বায়ু প্রবাহের আর বৈশিষ্ট্য রয়েছে, যেমন স্থানীয়ভাবে কিছু কিছু বায়ু প্রবাহিত হয়। যেমন পশ্চিমবঙ্গে গ্রীষ্মকালে নরওয়েস্টার বা কালবৈশাখী প্রবাহিত হয়। অসমে দেখা যায় স্থানীয়ভাবে বরদৈছিলা, কেরলে আম্রবৃষ্টি, কর্ণাটক বা তামিলনাড়ুতে কফি বৃষ্টি, পাঞ্জাব ও হরিয়ানাতে আঁধি প্রবাহিত হয়। তাহলে এগুলি হচ্ছে স্থানীয়ভাবে নিম্নচাপের পরিমাণ স্থলভাগের ওপরেই প্রচণ্ড আকার ধারণ করে, তখন সেই স্থলভাগের ওপর সৃষ্ট স্থানীয়
স্থানীয় নিম্নচাপকে ভরাট করার জন্য স্থানীয় পার্শ্ববর্তী অঞ্চল থেকে অপেক্ষাকৃত শীতল অঞ্চল থেকে যে বায়ু আসছে সেটা হচ্ছে স্থানীয় বায়ু। হঠাৎ হঠাৎ এটা দেখা যাচ্ছে। এই স্থানীয় বায়ুগুলোর নামও কোথায় কি রয়েছে শর্ট কোয়েশ্চেনের জন্য তোমাদের জেনে রাখতে হবে। পশ্চিমবঙ্গে কালবৈশাখী, যাকে বলা হয় নরওয়েস্টার, অসমে বরদৈছিলা, কেরলে আম্রবৃষ্টি, কর্ণাটক তামিলনাড়ুতে কফি বৃষ্টি, পাঞ্জাব হরিয়ানাতে আঁধি। এবার বৃষ্টিপাত সংক্রান্ত বৈশিষ্ট্যগুলি বলবো। বৃষ্টিপাত সংক্রান্ত বৈশিষ্ট্যগুলি হচ্ছে, দেখো মৌসুমি বায়ু হচ্ছে খামখেয়ালি প্রকৃতির হয়। কখনো মৌসুমি বায়ু ঠিকঠাক সময়ে চলে আসে, কখনো মৌসুমি বায়ু দেরিতে আসে, কখনো মৌসুমি বায়ু আবার একটু আগেই চলে আসে। সেরকম বৃষ্টিপাতের পরিমাণও হয় ভিন্ন প্রকৃতির। কখনো মৌসুমি বায়ুর প্রভাবে অধিক বৃষ্টিপাত হয়, কখনো কম বৃষ্টিপাত হয়, কখনো কিন্তু ঠিকঠাক প্রকৃতির বৃষ্টিপাত হয়। আর সেটা কেন হয়? সেটা সাধারণত এল নিনোর প্রভাবে হয়, ওয়াকার কক্ষের প্রভাবে হয়। যে বছর যেমনভাবে সারা পৃথিবীব্যাপী অন্যান্য আবহাওয়াগত অবস্থাগুলি যেমন অবস্থায় রয়েছে সেই অনুযায়ী কিন্তু মৌসুমি বায়ুর আগমন, প্রত্যাগমন বা তার দরুন সৃষ্ট বৃষ্টিপাতের চরিত্রটাও কিন্তু ডিপেন্ড করে। কিন্তু ওভারঅল যেটা বলবো যে মৌসুমি বায়ু প্রবাহের প্রভাবে যে বৃষ্টিপাতটা হয় সাধারণত গড় বৃষ্টিপাতের পরিমাণ হয় 100 থেকে 200 সেন্টিমিটার পর্যন্ত উত্তর গোলার্ধে, কোথাও কোথাও 250 সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে। আর সকল বৃষ্টিপাতটাই হয় সাধারণত গ্রীষ্ম ঋতুর শেষের দিকে। আর শীতকালে মৌসুমি বায়ু প্রবাহের প্রভাবে বৃষ্টিপাতের পরিমাণ কম হয়। শীতকালে মৌসুমি বায়ু শুষ্ক প্রকৃতির হয়, কারণ স্থলভাগের ওপর থেকে আসে। বৃষ্টিপাতের পরিমাণ যথেষ্ট কম হয় এবং শুষ্ক প্রকৃতির হয় মৌসুমি বায়ু শীতকালে। ঠিক আছে। আর মৌসুমি বায়ুর আগমনটাও বললাম খামখেয়ালি প্রকৃতির। কোথাও কোথাও ক্রান্তীয় ঘূর্ণবাতের সৃষ্টি হয় যা বৃষ্টিপাতের পরিমাণটাকে নিয়ন্ত্রিত করে। যেমন ক্যারিবিয়ান সাগরে সৃষ্টি হয় হ্যারিকেন গ্রীষ্মকালে, চীন ও জাপান অঞ্চলে সৃষ্টি হয় টাইফুন, মার্কিন যুক্তরাষ্ট্রে টর্নেডো, বঙ্গোপসাগরে সাইক্লোন। এই ঘূর্ণবাতগুলিও কিন্তু মৌসুমি বায়ু অধ্যুষিত অঞ্চলে দেখা যায়, যা বৃষ্টিপাতটাকে নিয়ন্ত্রণ করে। মৌসুমি বায়ু অধ্যুষিত অঞ্চলে সবথেকে আর্দ্রতম স্থান হচ্ছে মেঘালয়ের চেরাপুঞ্জির নিকট মৌসিনরাম, যেখানে বছরে গড় বৃষ্টিপাতের পরিমাণ হচ্ছে 1245 সেন্টিমিটার পর্যন্ত। এটি হলো পৃথিবীর আর্দ্রতম স্থান। ঠিক আছে। আর এখানে বৃষ্টিপাত যেটা হয় সেটা বেশিরভাগই হচ্ছে শৈলোৎক্ষেপ প্রকৃতির বৃষ্টিপাত, কারণ মৌসুমি বায়ুর আগমন পথে যদি কোনো বড় পর্বত বা উচ্চ ভূমিভাগ অবস্থান করে তার দ্বারা মৌসুমি বায়ু বাধাপ্রাপ্ত হয় এবং তার ফলে কিন্তু এই বৃষ্টিপাতটা ঘটে থাকে। সুতরাং পর্বতে বাধাপ্রাপ্ত হয়ে এই বৃষ্টিপাত হয় বলে এই মৌসুমি বৃষ্টিপাত হচ্ছে শৈলোৎক্ষেপ প্রকৃতির বৃষ্টিপাত। তবে ওই যে বললাম ঘূর্ণবাতের দরুনও কোথাও কোথাও বৃষ্টিপাত হয়ে থাকে। এখানে কয়েকটি প্রশ্ন তোমাদের আসে এই মৌসুমি বায়ু থেকে, যে মৌসুমি বিস্ফোরণ কী। সাধারণত বর্ষাকালে জুন থেকে সেপ্টেম্বর মাসে ভারতবর্ষে তথা মৌসুমি বায়ু অধ্যুষিত অঞ্চলে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর আগমনের ফলে বৃষ্টিপাত হয় এবং সেই বৃষ্টিপাতের পরিমাণ যদি হঠাৎ করে অত্যধিক প্রকৃতির হয়, অত্যধিক পরিমাণে হয়, তাহলে তাকে বলা হয় মৌসুমি বিস্ফোরণ। এই দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর দ্বারা ভারতে যেখানে যখন বর্ষা মরশুমে বৃষ্টিপাত হচ্ছে, এই মৌসুমি বৃষ্টিপাতের আকস্মিকভাবে আগমন এবং প্রচুর বৃষ্টিপাতের সংগঠন মে জুন মাসে, সেইটাকেই বলা হচ্ছে মৌসুমির বিস্ফোরণ। সাধারণত আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে 20 মে, কেরলে 29 মে, কলকাতায় 10ই জুন, দিল্লিতে 1 জুলাই, 15ই জুলাইয়ের মধ্যে ভারতবর্ষের সর্বত্র বর্ষা শুরু হয়ে যায় এবং মৌসুমি বায়ুর বিস্ফোরণ ঘটে থাকে। মৌসুমি বিস্ফোরণের প্রধান কারণ হচ্ছে দক্ষিণ এশিয়ায় ঊর্ধ্ব বায়ুস্তরের সঞ্চালন, তিব্বতে উচ্চ মালভূমির প্রতিপ ঘূর্ণবাতে উষ্ণকক্ষ সৃষ্টি, ভারতে 15 ডিগ্রি উত্তর অক্ষরেখার উত্তরে প্রতিপ ঘূর্ণবাতে বায়ুর উচ্চস্তরে পূবালি জেট স্ট্রিম সৃষ্টি। মানে এখানে মৌসুমি বায়ুর উৎপত্তি সংক্রান্ত কারণগুলোকেই মৌসুমি বিস্ফোরণের কারণ হিসাবে তোমরা যদি টিকা হিসেবে বা আলাদা করে কেন হয় এটা যদি দেয়, ওই পয়েন্টগুলোকে আলাদা করে তখন আলোচনা করবে। বিশেষত মনে রাখবে যে মৌসুমি বায়ুর হঠাৎ আগমন এবং তার ফলে অত্যধিক বৃষ্টিপাত ঘটলে তাহলে তাকে বলা হয় মৌসুমি বিস্ফোরণ। ঠিক আছে। তাহলে আজকে মৌসুমি বায়ু সংক্রান্ত আলোচনাগুলি এতটাই পর্যন্ত শেষ করছি।